দ্বিপক্ষীয় সফরে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করতে চেয়েছিল বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং মিয়ানমার থেকে গুলি আসলে পাল্টা গুলি চালানো হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে 15 দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর। এর আগে গত 9 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তিনি। আওয়ামী লীগ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় একথা জানান তিনি। বলেন, বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করতে চেয়েছিল। এ সময় সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজ রাখছেন বলেও জানান সেতুমন্ত্রী। যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। মিয়ানমার আর্মি ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যদি বাংলাদেশের দিকে গুলি চালায় তাহলে পাল্টা গুলি চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যাতে বাংলাদেশের দিকে আর গুলি না চালায়, তা না হলে পাল্টা গুলি চালানো হবে। এ সময় সংসদ সদস্য আনার হত্যার তদন্তের বিষয়ে মন্ত্রী জানান, তদন্ত সঠিক নিয়মে চলছে, এ বিষয়ে গোয়েন্দা পুলিশকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। আমাদের সেন্ট মার্টিন যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর, আমাদের পোর্শনে, কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানেই এই বিপত্তিটা করে। কখনো মায়ানমার আর্মি, কখনো বা আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলবে। বাজেট এখনও পাশ হয়নি, প্রস্তাব পুনর্বিবেচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। বলেন, জাতীয় সংসদে বাজেট পেশ করার পর বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। বাজেট বিষয়ে সব ধরনের প্রতিক্রিয়া আমলে নেওয়া হচ্ছে। যেগুলো বাস্তবসম্মত এবং বাজেটে বাস্তবায়নযোগ্য সেগুলো অবশ্যই পুনর্বিবেচনা করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের প্রতিনিধি জিয়াও কুনশি সহ অনেকে উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার্তদের আশ্রয় দিতে জেলায় ৬১৪টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। প্রতিটি উপজেলার আশ্রয় কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন বন্যার্তরা। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত শৌচাগার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন তারা। এদিকে বন্যাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমা নদীর পানি ১৬ ঘর পয়েন্টে ১৪ কিলোমিটার কমে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ছাতক পয়েন্টে পানি বিপদসীমার ১২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অবস্থা খুব ভয়াবহ, প্রায় ২২ সালের মতোই বন্যার পরিস্থিতি। এখানে জনগণ খুব খারাপ অবস্থায় আছে, সবার ঘরে ঘরে পানি, দোকানপাট, সবাই খাবার, শুকনো খাবার অবস্থা খুব শোচনীয় অবস্থা। পানি যে নাই যে বাচ্চারা লাগে সমস্যা, আর মানুষের লাগে তো মানে বুক পানি, কেউ গলা পানি, ঠিক আছে, এরা বাড়িতে পারেন না। গ্রামে তো মানে বিশেষ সমস্যা, খুব ভয়াবহ পরিস্থিতি। হাজির পয়েন্ট, ষোলগড় পয়েন্ট, এরপরে সুনামগঞ্জ আশেপাশে অনেক নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে। কি মানুষ বহুত দুর্ভোগে আছে, খুব কষ্টের মধ্যে আছে। সাধারণ মানুষগুলো খুব কষ্টে আছে। আমাদের যারা আশেপাশে শহরের মানুষগুলা হয়তো আমরা দোকানদার আছে, কোনো কিছু কিনতে পারছি, কিন্তু যারা একটু লামা সাইডের আছে, নদীর ইপার আছে, তারা তো কোনো দোকানও পাইলো না, কোনো কিছু শুকনা নাই। আমি চাই যারা জনদরদি বা আমাদের এমপি সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, তারা সবাই যেন গিয়া মানুষের দ্বারে একটু একটু দাঁড়ায়, অত শুকনা খাবার, অত কিছু কিছু গিয়া তাদেরকে সহযোগিতা করে। মেহেরপুরে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ৪ কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ গোপন সংবাদের ভিত্তিতে জেলার গাংনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, কাজীপুর মধ্যপাড়া থেকে শাহাজুল ইসলামকে ৫৬০ বোতল ফেন্সিডিল ও শহরাতলা মাদ্রাসাপাড়া থেকে মশিউর রহমান মুসাকে ৭০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। অন্যদিকে গতকাল রাতে ভাটপাড়া এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ কাজল ও খাসমহল এলাকা থেকে ৪ গ্রাম হেরোইন সহ পল্টু নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ২৪ ঘন্টায় গাংনী থানার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অফিসার ইনচার্জ গাংনী থানার সরাসরি তত্ত্বাবধানে ৪ জন সাব ইন্সপেক্টর, তাদের সঙ্গীয় অফিসার ফোর্স সহ গাংনী থানার বিভিন্ন এলাকা থেকে ৫৬০ বোতল ফেন্সিডিল একটি ঘটনায়, অপর একটি ঘটনায় ৭০ বোতল ফেন্সিডিল, মোট ৬৩০ বোতল ফেন্সিডিল, এবং অপর দুটি পৃথক ঘটনায় একটিতে ১৫০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম হেরোইন সহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সর্বমোট ৪টি মামলার মধ্যে ২টি প্রক্রিয়াধীন আছে এবং আমাদের 2টি মামলা হয়ে গেছে। যে 2টি মামলা প্রক্রিয়াধীন আছে তার মধ্যেও 2 জন আসামি আছে। 2 জনের কাছ থেকে আমরা ফেন্সিডিল উদ্ধার করেছি। বাকিদের ধরার ব্যাপারে যারা এর সাথে অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে সেটা আমাদের অভিযান অব্যাহত আছে। ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। দুপুরে সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ মে রাতে নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের বড়গোলা এলাকায় একটি ডাকাতি সংঘটিত হয়। পরে ভুক্তভোগীর করা মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। ঈদের ছুটির ৩ দিনে বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও 25 জন। এর মধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় গতকাল দুপুরে বর যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বৃষ্টি আক্তার নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। অন্যদিকে একই উপজেলার নতুন শিকারপুর এলাকায় গত 18 জুন রাতে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ নিহত হন। এছাড়া নগরীর কাশীপুর, নলছিটি ও বাবুগঞ্জ এলাকায় পৃথক ঘটনায় আরও 5 জন নিহত হন। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। এবার গাজার রাফায় একটি ত্রাণের লাইনে অপেক্ষমান মানুষের উপর ট্যাঙ্ক ও ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। এতে অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 30 জন। অন্যদিকে নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 জন। ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি UNRW এর তথ্য মতে রাফায় ইসরায়েলি অভিযান শুরুর পর সেখানে আশ্রয় নেওয়া 10 লাখ মানুষের মধ্যে এখন মাত্র 65,000 অবস্থান করছেন। অভিযান জোরদার করায় বাকিদের অধিকাংশই আশ্রয় নিয়েছে অন্য শহরে। গাজায় আগ্রাসনের মধ্যেই এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছে তেল আবিব। এর জবাবে ইসরায়েল ও সাইপ্রাসকে কঠোর হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরাল্লাহ। তবে লেবাননে ইসরায়েলের যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। এদিকে গাজায় 8 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে বেশ কয়েকবার লেবানন সীমান্তে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী। এতে ইসরায়েলের 15 সেনা ও 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর 343 সদস্য প্রাণ হারিয়েছে। যাচ্ছি খেলার সংবাদে। চলতি বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অ্যান্টিগায় বাংলাদেশ সময় সকাল 6:30টায় ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে 2 দলই সেরে নিয়েছে নিজেদের প্রস্তুতি। বিশ্ব আসরে অজিদের কাছে হারের বৃত্ত এখনও ভাঙতে পারেনি বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আগে 5 বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে, যার সবগুলোই জিতেছে অজিরা। শুক্রবার সেই বৃত্ত থেকে বের হওয়াই টাইগারদের লক্ষ্য। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন মিচেল মার্শ। তবে শক্তিশালী দল হলেও টাইগার বোলাররা অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জ হবে না বলে আশা করছেন অজি অধিনায়ক। রাত পোহালেই বাঁচতে চলেছে লাতিন ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা আমেরিকার দামামা। উত্তর ও দক্ষিণ আমেরিকার 16 দল নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কনমেবল অঞ্চলের সেরাদের সেরা হওয়ার লড়াই। বাংলাদেশ সময় সকাল 6টায় মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপার 48তম আসরের। ফুটবল ইতিহাসের অন্যতম প্রাচীন এই টুর্নামেন্টে এবার নিরঙ্কুশ ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লড়াই শুরু করার জন্য প্রস্তুত। অন্যদিকে শতবর্ষী এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নেওয়া কানাডার জন্য ম্যাচটি হবে শক্তির পরীক্ষা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দ্বিপক্ষীয় সফরে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করতে চেয়েছিল বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং মিয়ানমার থেকে গুলি আসলে পাল্টা গুলি চালানো হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।